ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, আমতলী, আগরতলা, ত্রিপুরার অন্যতম স্বনামধন্য ফার্মেসি শিক্ষা প্রতিষ্ঠান। 2019 সাল থেকে প্রতিষ্ঠানটি ডি ফার্ম, বি ফার্ম এবং এম ফার্ম কোর্সের মাধ্যমে শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা প্রদান করে দক্ষ ও পেশাদার ফার্মাসিস্ট হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানের শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক গ্রন্থাগারে 6500-রও বেশি পাঠ্যপুস্তক, রেফারেন্স বই এবং গবেষণাধর্মী জার্নাল সংরক্ষিত রয়েছে, যা শিক্ষার্থীদের জ্ঞান চর্চা ও গবেষণাকে সমৃদ্ধ করে। অভিজ্ঞ, যোগ্য এবং নিবেদিত প্রাণ শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা মৌলিক জ্ঞান অর্জনের পাশাপাশি উদ্ভাবনী চিন্তাশক্তি ও গবেষণামুখী দৃষ্টিভঙ্গি বিকাশের সুযোগ পায়। এখানকার থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আধুনিক ফার্মাসিউটিক্যাল শিল্পের চাহিদা এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে এমনভাবে পরিচালিত হয় যাতে শিক্ষার্থীরা বাস্তব কর্মক্ষেত্রের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে। আপনি যদি ফার্মেসি শিক্ষার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেন, তবে ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, আমতলী, আগরতলা হতে পারে আপনার সাফল্যের প্রথম পদক্ষেপ। নমস্কার, PB24 পর্দায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছে আমি জেসমিতা। আজ আবার একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আপনাদের সাথে আমরা জড়িয়ে গেছি। আজ আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিকের পর ছাত্রছাত্রীরা ঠিক কোন ক্যারিয়ার অপশনটি বেছে নিলে তাদের ভবিষ্যৎ গঠনের পথে একটু হলেও সহজ হবে, এবং সেই বিষয়ে আমরা আলোচনা করব। এবং অবশ্যই এই আলোচনায় আমাদের সাথে উপস্থিত রয়েছেন ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজির বিশিষ্ট দুজন প্রফেসর, একজন প্রিন্সিপাল রয়েছেন এবং অপরজন প্রফেসর। আমরা তাদের সাথে পরিচয় করিয়ে দেব। প্রথমেই রয়েছেন প্রফেসর শুভাশিস দেবনাথ, প্রিন্সিপাল। নমস্কার স্যার, আপনাকে PB24 পর্দায় স্বাগত জানাচ্ছি। এবং অপরজন রয়েছেন প্রফেসর শান্তনু মল্লিক। নমস্কার স্যার, আপনাদের দুজনকেই আমরা আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। প্রথমে প্রিন্সিপাল স্যার আপনার কাছে আসবো। যেহেতু আমরা প্রথমেই বললাম যে উচ্চ মাধ্যমিকের কথা, উচ্চ মাধ্যমিকের পর ছাত্রছাত্রীরা কিছুটা কনফিউজ থাকে যে কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে ক্যারিয়ার গঠনের সুবিধা হবে। তো সেক্ষেত্রে আপনাদের ভারত ফার্মাসিউটিক্যাল ইনস্টিটিউশন ঠিক কিভাবে সাহায্য করতে পারে? প্রথমে সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি। আমরা দেখতে পারি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর শুধুমাত্র ছাত্রছাত্রী কেন, তার সঙ্গে অভিভাবকরাও অনেকটা চিন্তিত থাকে। চিন্তার কারণ এটাই যে আমরা তারপর কি করছি, কারণ কি এতদিন পর্যন্ত স্কুলে ছিল, তারপর যখন আমরা ভবিষ্যতে কি করব সেটা নির্ভর করছে যে উচ্চ মাধ্যমিকের পর আমরা কোন কোর্সটা সিলেক্ট করছি। আর তার জন্যই একটা সবাই চিন্তায় থাকে। শুধুমাত্র এখনকার যুগের ছাত্রছাত্রী কেন, আমাদের সময় কিংবা তার আগেও সেটা সবসময় একটা প্রেশার ছিল যে এখন কি করব। আর যদি আমরা ওইটাও ডিসাইড করে নিতে পারি যে আমরা কোন কোর্সটা সিলেক্ট করছি, তারপর টেনশন থাকে কোন কলেজ। তো এটা একটা সব দিক থেকে আমাদের টেনশনে থাকতে হয় যে কোন কোর্সটা নেব, প্লাস কোন কলেজ, কলেজ ঠিক হলেও ফিস কত। তো ওই জিনিসগুলো নিয়ে আমাদের একটা বিশেষ চিন্তার কারণ থাকে। আর এটা যদি আমরা আগে থেকে নিজেকে প্রিপেয়ার করে নিতে পারি, আগে থেকে যদি আমার গোলটা ফিক্স থাকে, তাহলে এই চিন্তাটা আমরা অনেকটাই এড়িয়ে যেতে পারি। আচ্ছা, তাহলে আপনি যেহেতু বললেন ক্যারিয়ার নির্বাচনের ব্যাপারে, তাহলে ক্যারিয়ার নির্বাচনের ব্যাপারে ছাত্রছাত্রীদের বিশেষত কোন জিনিসগুলো মাথায় রাখা উচিত? এটা খুব সুন্দর প্রশ্ন একটা। আমরা দেখছি বেশিরভাগ সময় কি হয় যে যখন আমরা ক্যারিয়ার নির্বাচন করি, যারা খুব ভালো ওদের কোনো টেনশন নেই, কারণ কি ওরা জানে যে ওরা জয়েন্ট এন্ট্রান্স দিচ্ছে বা ভালো কোনো একটা কলেজে পেয়ে যাবে। প্রবলেম হলো তারপরে যারা মিডিওকার স্টুডেন্ট, ওদের ক্ষেত্রে একটা ডিফিকাল্টি হচ্ছে যে কোন কোর্স পড়বে সেটা সিলেক্ট করা একটা বিশাল বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তো সেটার ক্ষেত্রে আমাদের অবশ্যই দেখতে হবে যে আগে আমার দক্ষতা আছে কি ওই বিষয়টার উপর, আর সঙ্গে সঙ্গে আমার ইন্টারেস্ট, যে এই যে আমি কোর্সটা নিতে যাচ্ছি সেটা আমার ইন্টারেস্ট আছে কিনা। তার সঙ্গে আরেকটা বিষয় যেটা আমার মনে হয় যে আমাদের খেয়াল রাখা উচিত, সেটা হলো যে ফিউচারে আফটার 5 ইয়ার্স বা 10 ইয়ার্স এই যে প্রফেশনটা আমি সিলেক্ট করছি ওইটার ফিউচার কি। কারণ কি হয়তো এখন কোর্সটা খুব নাম দাম আছে, এখন এটাতে খুব চাকরি হচ্ছে, আফটার 5 ইয়ার্স এখন আমরা দেখছি এআই আসছে, মানে প্রফেশন প্রত্যেক বছর বছর চেঞ্জ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে আগামী 5 বছর 10 বছর পর এই কোর্সটা কি তত কি ভ্যালিড থাকবে। এই তিনটা জিনিস আমার মনে হয় আমাদের খুব যত্ন সহকারে ভেবে দেখা উচিত। আমাদের দক্ষতা, আমাদের ইন্টারেস্ট, আর এই কোর্সটার গোল কি,
বা আমার ফিউচার আমি কি ভাবছি, আমি কি হব, এটা আমাদের খেয়াল রাখা উচিত। আর আরেকটা জিনিস তো একদমই করা উচিত না। আমরা দেখতে পাচ্ছি অনেকেই কি করে, স্টুডেন্টরা মানে আমার বন্ধু বান্ধব যা করছে আমি ওইটার পেছনে দৌড়াচ্ছি, মানে ও এই কলেজে ভর্তি হচ্ছে, আমি ওই কলেজে ভর্তি হচ্ছি। তো এটা আমাদের কখনোই করা উচিত না। এইরকম যদি আমরা করে থাকি তাহলে কি হবে, আমরা আমাদের নিজের ফিউচারটাকে অ্যাকচুয়ালি নষ্ট করছি। তো ওই প্রথম যে তিনটা জিনিস বললাম, দক্ষতা, ইন্টারেস্ট আর ফিউচারিস্টিক গোল, এই তিনটা আমাদের অবশ্যই থাকা উচিত। তাহলে আমরা নিজের ক্যারিয়ারটা সুন্দরভাবে গঠন করতে পারবো। ধন্যবাদ স্যার। এবারে আমরা আসবো প্রফেসর মল্লিকের কাছে। স্যার, আপনার কাছে জানতে চাইবো যে আমাদের তো তিনটে স্ট্রিম থাকে, সায়েন্স, কমার্স, আর্টস, তবে তাদের ক্ষেত্রে কি কি সম্ভাবনা রয়েছে? দেখুন, সায়েন্স, আর্টস আর কমার্স প্রত্যেকটা বিভাগই সমানভাবে গুরুত্বপূর্ণ। এখন বিজ্ঞান বিভাগ বা কলা বিভাগ এবং বাণিজ্য বিভাগ, যেটা আমরা বাংলায় বলি, বিজ্ঞান বিভাগের ছাত্ররা যথারীতি পড়াশোনা করতে পারে, এমবিবিএস করতে পারে, ওরা ইঞ্জিনিয়ারিং এর দিকে যেতে পারে, ওরা বিটেক করতে পারে, এমটেক করতে পারে, ফার্মাসি কোর্স করতে পারে, নার্সিং নিতে পারে, প্যারামেডিক্যাল কোর্সেস আরো অনেকগুলো আছে, এগুলো নিয়ে পড়াশোনা করতে পারে। আর্টসের স্টুডেন্টরা যথারীতি আপনার প্লেন বিএ এগুলো পড়াশোনা করে, এমএ এগুলো পড়াশোনা করার পর যথারীতি কম্পিটিটিভ এক্সামগুলো দিতে পারে, ব্যাংকিং সেক্টরের দিকে যেতে পারে। আবার কমার্সের যারা ছাত্রছাত্রীরা যারা বাণিজ্য বিভাগ নিয়ে পড়বে, তারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্টিং, তারপর আমাদের বিভিন্ন অর্থনৈতিক যে বিভিন্ন কোর্সগুলো আছে এগুলোর দিকে যেতে পারে। তো তিনটা কোর্সেই সমানভাবে একইভাবে গুরুত্বপূর্ণ, তিনটারই সমাজের উপর সমানভাবে প্রভাব বর্তমান। ধন্যবাদ। প্রিন্সিপাল স্যার, আপনার কাছে জানতে চাইবো যে শুধুমাত্র কি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া সফলতার একমাত্র পথ, যেরকম একটা স্টেরিওটাইপ আমাদের আছে, আর যদি না হয় তার পরিবর্তিত অন্য কোনো অপশন হিসেবে ফার্মাটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ? এটা আমাদের একটা মিথই অনেক বছর ধরে চলে আসছে যে যদি জীবনে সফল হতে হয় তাহলে আমাদের ডাক্তারি পড়তে হবে না, ইঞ্জিনিয়ারিং করতে হবে। কিন্তু আমার যতটুকু মনে হয় এর বাইরেও আমরা এখন 21st সেঞ্চুরিতে আছি, এই মিথটা আমাদের থাকা উচিত না। অবশ্যই ডাক্তার এবং ইঞ্জিনিয়ার অনেক রেসপেক্টেড জব, অনেক রেসপেক্টেড পজিশন, ওদের তো আমরা সম্মান জানাই, কিন্তু যে এই যে স্টিরিওটাইপটা যেটা এইটাই করতে হবে সেটা অ্যাকচুয়ালি আমাদের ভাঙতে হবে। আর ছাত্রছাত্রীদের বুঝতে হবে যে এর বাইরেও আমাদের অনেক কিছু আছে যা আমরা করতে পারি এবং আমাদের কেরিয়ারে আমরা অনেক সফল হতে পারি। জাস্ট এক্সাম্পল হিসাবে বলছি, কিছুদিন আগে আইপিএল গেল, ওইখানে কেউ ডাক্তার ছিল না, প্লেয়ার কেউ ইঞ্জিনিয়ার ছিল না, কিন্তু তাছাড়া আমরা দেখতে পাচ্ছি মানুষ একটা ম্যাচে কোটি কোটি টাকা ইনকাম করছে। তো এটাও ডাক্তার আর ইঞ্জিনিয়ারিং বাইরে গিয়েই সবাই করছে। তো স্পোর্টস অলসো, মানে এটাও একটা কেরিয়ার। তো এইভাবে দেখতে গেলে যে মানে ফার্মাসি আছে, নার্সিং আছে, প্যারামেডিক্যাল সায়েন্সেস আছে, তারপর আমরা দেখতে পারি যারা বিকম বা ইয়ে করছে ওদের কাছে বিজনেস ম্যানেজমেন্ট কোর্স গুলো আছে, মাস কমিউনিকেশন, এই সবগুলো ফিল্ডে আমাদের যদি দক্ষতা থাকে তাহলে এই 21st সেঞ্চুরিতে এরকম কিছু নেই যে আমরা সফল হতে পারবো না। এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে যে আমার কতটুকু দক্ষতা ওই ফিল্ডে আছে। যদি আমার দক্ষতা থাকে তাহলে আজকের যুগে দেখতে পাচ্ছি আমি কন্টেন্ট ক্রিয়েটর, ওরা কিংবা এআই নিয়ে মানুষ যারা এআই নিয়ে কাজ করছে, ইভেন কোনো মানে প্রফেশনাল ডিগ্রি ছাড়াও জীবনে অনেক যথেষ্ট স্টেবল। তো ওই ভাবনা থেকে আমাদের বেরোতে হবে। আর সবার পক্ষে তো সম্ভব না যে এমবিবিএস করা কিংবা ইঞ্জিনিয়ারিং করা, তো ওদের কাছে অবশ্যই বিকল্প হিসাবে ফার্মাসি একটা বিশাল বড় স্কোপ আছে, আর তার সঙ্গে অন্যান্য যেগুলো প্যারামেডিক্যাল সায়েন্সের আছে যারা বায়োলজি স্টুডেন্ট ওদের কাছে একটা বিশাল বড় স্কোপ আছে। তবে ফার্মাসি খুবই ভালো স্কোপ, কারণ কি ফার্মাসি ভারতবর্ষে এখন খুবই উন্নতির দিকে চলছে। মানে ভারতবর্ষকে বলা হয় ওয়ার্ল্ড অফ ফার্মাসি। প্রোডাকশনে কিংবা কোয়ালিটি অফ মেডিসিনে ভারতবর্ষ অনেক অনেক এগিয়ে আছে। জেনেরিক মেডিসিনে ভারতবর্ষ ইন্ডিয়াতে নাম্বার 1 আছে। তো সেখানে ক্ষেত্রে দেখতে গেলে যে মেডিসিন মানুষের সবসময় দরকার, এটা এভারগ্রিন প্রফেশন। তো মেডিসিন যদি দরকার হয় তার পিছনে ফার্মাসিস্ট থাকতে হবে, কারণ কি ফার্মাসিস্টরাই ওই লোকটা যে ওই মেডিসিন গুলো প্রিপারেশন করছে, কোয়ালিটি কন্ট্রোল দেখছে। তো তাই ফার্মাসি একটা বিশেষ গুরুত্বপূর্ণ স্থান এখানে দখল করছে। আচ্ছা, এবারে আমরা নিশ্চয়ই জানতে চাইবো যে ভারত ফার্মাসিউটিক্যালের ব্যাপারে আমরা আপনাকে জানতে চাইবো যে এটা ঠিক কি টাইপের টেকনোলজিক্যাল ইনস্টিটিউশন, আপনারা ঠিক কিভাবে পরিচালনা করছেন সে ব্যাপারে যদি দর্শকদের বিস্তারিত জানান। তো প্রথমে সবাইকে আবারও ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজি আমতলী আগরতলা থেকে সবাইকে অনেক অনেক নমস্কার এবং স্বাগত।
ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজি আমতলী আগরতলায় অবস্থিত এবং 2019 থেকেই আমাদের এই ইনস্টিটিউটটি চলছেন। প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর রবীন্দ্র দেবনাথ, উনি ত্রিপুরারই লোক। 2019-এ উনি ভাবলেন যে ত্রিপুরাতে দক্ষ ফার্মাসিস্টের অনেক দরকার। গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে ইনভিটেশন পাওয়ার পর উনি এই যাত্রা শুরু করলেন এবং ত্রিপুরাতে প্রথম প্রাইভেট ফার্মাসি ইনস্টিটিউট হিসেবে আমাদের ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজি 2019 থেকে চলছে। স্টার্ট হয়েছিল ডি ফার্ম আর বি ফার্ম কোর্স দিয়ে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের বি ফার্ম ডি ফার্মের সঙ্গেও চলছে এম ফার্মাসি পোস্ট গ্রাজুয়েশন একটা ডিপার্টমেন্টে। আর আমাদের ভবিষ্যতে আরো কোর্স অ্যাড করার পরিকল্পনা রয়েছে। প্রফেসর ডক্টর রবীন্দ্র দেবনাথ একজন ভিশনারি পার্সন ছিলেন। 2019-এ আমাদের কলেজ, ত্রিপুরাতে প্রথম ফার্মাসি কলেজ, প্রাইভেট ফার্মাসি কলেজ স্থাপন করার আগেও উনি কলকাতা উলিগড়িয়াতে, হাওড়াতে আমাদের আরো তিনটা ইনস্টিটিউট আছে, যেখানে ভারত টেকনোলজি বলে একটা ফার্মাসি কলেজ আছে, ক্যালকাটা ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বলে আরেকটা ফার্মাসি কলেজ আছে, এবং ক্যালকাটা ইনস্টিটিউট অফ টেকনোলজি একটা ইঞ্জিনিয়ারিং কলেজও আছে। তো এর বাইরেও স্যার ওই কলেজগুলোকে পরিচালনা, কি বলবেন, ফাউন্ডার ছিলেন ওই কলেজগুলোর। তো ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজি 2019 থেকে ফার্মাসি প্রোগ্রামে একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান। অনেক স্টুডেন্ট এবং ওনার ফ্যামিলির একটা সেন্টিমেন্ট আমাদের ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজির সঙ্গে জড়িত আছে। আর আমাদের ম্যানেজমেন্ট প্রতিনিয়ত চেষ্টা করছে, ম্যানেজমেন্ট এবং টিচিং স্টাফ, যে কিভাবে ত্রিপুরা রাজ্যে যেন আমরা ওই সমস্ত ফেসিলিটি দিতে পারি যেগুলো একটা স্টুডেন্ট বাইরে গিয়ে পাচ্ছে। আমরা দেখতে পারি আমাদের সময় 2001 বা 2002 অনেক মানুষ ত্রিপুরা রাজ্য থেকে বাইরে গিয়ে ফার্মাসি পড়তো। শুধু ফার্মাসি কেন, অনেক ডিগ্রি। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে ওই সবকিছুই আমরা কোথায় পেয়ে যাচ্ছি, আমাদের নিজের রাজ্যে পেয়ে যাচ্ছি। তো শুধুমাত্র কলেজই না, কলেজের জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়, লেটেস্ট ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে এগুলো যেন কলেজে পারচেজ করা হয়। তো ওই সব দিকগুলো আমরা বিশেষভাবে খাতিয়ে দেখছি এবং চেষ্টা করছি যে ত্রিপুরা থেকেও যদি আমরা যেন গ্লোবাল কোয়ালিটির ফার্মাসিস্ট যেন প্রডিউস করতে পারি। আর সেই ক্ষেত্রে ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করছে আমাদের রাজ্যে। ধন্যবাদ। আমরা আবারও প্রফেসর মল্লিকের কাছে যাব। যেরকমটা বললেন উনি, যে বি ফার্ম, ডি ফার্ম, এম ফার্ম এসব কোর্সের ব্যাপারে বললেন যেগুলো আপনাদের ইনস্টিটিউশনে চালু আছে, তা সেগুলোর ব্যাপারে যদি বলতেন যে সেগুলো কিভাবে আলাদা এবং সেগুলো ঠিক কিভাবে ছাত্রছাত্রীরা সেগুলোতে ভর্তি হতে পারে, পড়াশোনা করতে পারে। প্রথমত তো আমাদের ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজি 2019 সাল থেকে চালু আছে এবং প্রথম দিন থেকে এটা ফার্মাসি গড়ার একটা কারখানার মতন আমরা দেখি, যেখানে দক্ষ ফার্মাসিস্ট তৈরি করার জন্য প্রচুর পরিমাণে দক্ষ শিক্ষক এবং প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল সাবজেক্টগুলো আমরা পড়ানোর চেষ্টা করি। এখন এই ক্ষেত্রে বি ফার্ম বা ডিপ্লোমা, এটা বেসিক একটা এডুকেশন। একটা ডিপ্লোমা কোর্সটা 2 বছরের কোর্স। এটার মধ্যে ডিপ্লোমা এবং ডিগ্রি দুটো ক্ষেত্রেই বিজ্ঞান বিভাগে পাশ হতে হবে এবং ইংরেজি বিষয়ে পাশ হতে হবে। একই সাথে 50% মার্কস নিয়ে পাশ করতে লাগবে, যেটা আমাদের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে নির্দেশিকা আছে সেই অনুসারেই অ্যাডমিশনগুলো চলে। এখন কোনো একজন স্টুডেন্ট যদি মনে করে যে না, আমি 2 বছরের কোর্সটা, ডিপ্লোমা কোর্সটা করে তারপর আমি রেজিস্ট্রেশন নিয়ে তারপর দোকানের লাইসেন্স নিয়ে আমরা দোকান খুলতে চাই, ওষুধের দোকান, সেটা করে ফেলতে পারে 2 বছরের মধ্যে। কিন্তু আপনি যদি ধরে নিন কেউ যদি ক্যারিয়ার ওরিয়েন্টেড হয়, উচ্চশিক্ষার জন্য যেতে চায়, সেক্ষেত্রে ওনারা অনেক সময় ডিগ্রিতে যদি চান্স নাও পান, ওনারা ডিপ্লোমা করার পর ডিগ্রিতে সেকেন্ড ইয়ারে ল্যাটারাল এন্ট্রিতে অ্যাডমিশন নিতে পারেন। ওটা 3 বছরের কোর্স তখন। আর ডাইরেক্টলি জয়েন্ট এন্ট্রান্স মাধ্যমেও বিফার্ম কোর্সে ভর্তি হওয়া যায়, যেটা 4 বছরের কোর্স, যেটার মধ্যে 8টা সেমিস্টারে ভাগ করা থাকে। প্রত্যেকটা ইয়ার মানে 2টো সেমিস্টারে ভাগ করা। এই ক্ষেত্রে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার যে সিলেবাস আছে, ওই সিলেবাস অনুসারে ভারতবর্ষের প্রত্যেকটা কলেজে একই মানে পড়ানো হয়, একই ক্রাইটেরিয়ার হিসাবে। এখন এরপর আসে উচ্চশিক্ষার বিষয়ে। বি ফার্মের পর যারা স্টুডেন্টরা ইন্টারেস্টেড হন, ওনারা মাস্টার ডিগ্রি করতে পারেন। মাস্টার ডিগ্রিতে অনেকগুলো স্পেশালাইজেশন থাকে, ফার্মাসিউটিক্স, ফার্মাকোলজি, মেডিসিনাল কেমিস্ট্রি, তারপর ফার্মাসিউটিক্স,
ফার্মাকোগনোসি, এইভাবে ভাগ ভাগ করা থাকে। এখন স্টুডেন্টের ইচ্ছা অনুসারে ওরা স্পেশালাইজেশন কোর্সগুলো করে নিতে পারে। আচ্ছা, তা এই যে কোর্সগুলোর কথা আপনি বললেন, সেক্ষেত্রে ক্যারিয়ার অপশন ঠিক কতটা রয়েছে, মানুষ যেটা সবচেয়ে বেশি ছাত্রছাত্রীরা জানতে চায়? এখন এখানে ক্যারিয়ারটা ডিপেন্ড করছে একজন এন্টারপ্রেনারশিপ হিসেবে ওরা স্টার্ট করতে পারে। যারা ডিপ্লোমা কোর্স করছেন সাধারণত ওনাদের ক্ষেত্রে, যেহেতু এটা ডিপ্লোমা কোর্স, ওনাদের একটা প্রসপেক্ট তৈরি হবে যে ওরা অ্যাকচুয়ালি পেশেন্ট কাউন্সিলিং করেন। জেনারেলি মেডিসিন, এটা আমরা কি বলি, বিতরণ বা ডিসপেন্সিং আমরা বলি, যে মেডিসিন শপে জেনারেলি ওরা ডিসপেন্স করতে পারে। অথবা আমাদের বিভিন্ন রকম যে মার্কেটিং, সেলস এক্সিকিউটিভ আছে, ওই প্রফেশনে ওনারা যেতে পারেন যারা ডিপ্লোমা করছেন। এছাড়াও বিভিন্ন সরকারি ফার্মাসিস্ট পদ হসপিটালগুলোতে যে আছেন, ওই ফার্মাসিগুলোতে স্টোর ইনচার্জ হিসাবে, ফার্মাসিস্ট হিসাবে মানে জব করতে পারেন। ডিগ্রি বা বি ফার্মের ক্ষেত্রে যদি জবের কথা বলি আমরা, তাহলে সেই ক্ষেত্রে লেকচারার হিসেবে ডিপ্লোমা কলেজে জয়েন করতে পারেন। এছাড়াও বিভিন্নভাবে যে প্রজেক্টের যে কোর্সগুলো আছে, ড্রাগ ইন্সপেক্টরের পোস্ট আছে, এগুলোতে ফুড সেফটি ইন্সপেক্টর হিসাবে, বা একজন গ্রাজুয়েট যা যা সুবিধা পায় এজ এ বিএ হিসাবে, বিকম হিসাবে বা ইয়ে হিসাবে, যেমন কম্পিটিটিভ এক্সামগুলো আছে, টিপিএসসির মাধ্যমে বিভিন্ন পরীক্ষা হয়, এগুলোতে বসতে পারে। এরপর যদি মাস্টার ডিগ্রি করে, মাস্টার ডিগ্রি করার পর ইন্ডাস্ট্রি, বি ফার্ম করার পর আবার ইন্ডাস্ট্রিতেও যেতে পারবে, মানে প্রোডাকশনে। যে ইন্ডাস্ট্রিগুলো আমাদের সাধারণত সিকিম বা আসাম এইসব স্টেট অব্দি চলে এসছে অলরেডি, হয়তো অদূর ভবিষ্যতে আমাদের ত্রিপুরাতে ইন্ডাস্ট্রি স্থাপন হতে পারে, মেডিসিন ইন্ডাস্ট্রি। কারণ স্যার আগে বলেছেন যে আমাদের জেনারিক ড্রাগ মানে সাপ্লাই ইন্ডিয়া 1 নম্বর স্থানে আছেন, প্রথম স্থানে। এরপর ভ্যাকসিন যে ডিমান্ড, আমরা 50% ওয়ার্ল্ডের যে ভ্যাকসিন ডিমান্ড আছে, ওটার 50% আমরা ভারত আপূর্তি করে বা পূরণ করে। একই সাথে 20% গ্লোবাল জেনারিক মেডিসিনের সাপ্লাইও ভারতবর্ষ করে থাকে। তো এই যে বিশাল সংখ্যক আমাদের টার্নওভার, জিডিপির পরিপ্রেক্ষিতে যদি আমরা 3rd পজিশনে আছি, তার মানে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলোতে কিন্তু প্রতিনিয়ত ফার্মাসিস্ট প্রয়োজন, মানে স্কিলড ফার্মাসিস্ট, দক্ষ ফার্মাসিস্ট প্রয়োজন। আর এই জায়গাটাতে দাঁড়িয়েই ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজি এই কাজটা করছে যে ওরা যাতে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড তৈরি হয়ে ইন্ডাস্ট্রিতে গিয়ে ডাইরেক্ট সরাসরি কাজ করতে শুরু করতে পারে। এর জন্য প্র্যাকটিক্যাল, থিওরিটিক্যাল, ফিল্ড ভিজিট রিলেটেড যা যা কিছু সম্ভব পসিবল, ওদের লেটেস্ট টেকনোলজিগুলোর সাথে আমরা পরিচয় করিয়ে দিই, যাতে ইন্ডাস্ট্রি রেডি একটা স্কিলড পার্সোনাল। আচ্ছা, তা এবারে আমরা যদি আসি যে যারা ফার্মেসি পড়তে চাইছে ইচ্ছুক, তাদের ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে কি কি জিনিসগুলো মাথায় রাখা উচিত? ফার্মাসি কোর্স পড়ার ক্ষেত্রে তো আমাদের প্রথমত বিজ্ঞান বিভাগে পাশ করতে হবে, আর যেটা জয়েন্ট এন্ট্রান্স ক্রাইটেরিয়া হিসেবে যে নির্দেশিকা আছে, ওই নির্দেশিকা অনুসারে ত্রিপুরার যে সমস্ত কলেজগুলো এবং ফার্মাসি কাউন্সিলেরও নির্দেশিকা আছে, ওইগুলো সমন্বয়ে একটা তৈরি হয়েছে, সেটার হিসাবে ওদের পাশ করে আসতে হবে। এরপর বিজ্ঞান বিভাগের পর এবার আসছে ওদের নিড বা প্রয়োজনটা কি, ডিপ্লোমা কোর্স করবে না ডিগ্রি কোর্স করবে। অনেকের ক্ষেত্রে প্রয়োজন বাড়িতে সাপোর্ট দিতে লাগবে, সেক্ষেত্রে অনেকেই হয়তো ডিপ্লোমা কোর্সটাই পছন্দ করে, বা বাড়িতে হয়তো মেডিসিন শপ আছে আগে থেকে, তো বাড়িতে এখন যদি একজন মেম্বার ফার্মাসিস্ট হন, তাহলে ওই মেডিসিন শপটাকে সাপোর্ট দেওয়ার জন্য বা এক্সটেন্ড করার জন্য একজন ফার্মাসি সে ডিপ্লোমা কোর্স করে, সে রেজিস্ট্রেশনটা ইউটিলাইজ করতে পারে। ঠিক আছে, এরপর আসছে ডিগ্রি কোর্সের ক্ষেত্রে একইভাবে সেমভাবে জিনিসগুলো প্রযোজ্য। যারা উচ্চশিক্ষার জন্য যেতে চায় বা ডিগ্রি কোর্স, ডিগ্রি যেহেতু একটা কম্পিটিটিভ এক্সাম বা আদার অন্য উপরের দিকে পড়াশোনার ক্ষেত্রেও ডিগ্রিটা হেল্প করছে, সেহেতু ডিগ্রিতেই মেজরিটি স্টুডেন্ট ইন্টারেস্টেড থাকে। কারণ এই ক্ষেত্রে 4 বছরের এক্সপোজারে অনেকগুলো জিনিস শেখা যায়, অনেকগুলো ইনস্ট্রুমেন্ট হ্যান্ডেল করা যায়। এবং এরপর যদি কেউ মনে করে যে না আমি ডিগ্রি করার পর আর পড়াশোনা করবো না, কোনো সমস্যা হয় না। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো অসুবিধার বাধা নেই। আমাদের রাজ্যেই এখন এমফার্ম, মাস্টার অফ ফার্মেসি কোর্স চালু আছে, বাইরে চালু আছে, এগুলো করতে পারে ওরা। ধন্যবাদ। প্রিন্সিপাল স্যার, আপনার কাছে আসছে আবারও। আপনাদের ইনস্টিটিউশনের যার শিক্ষার্থীরা রয়েছে আগের, ওদের সাফল্যের কিছু খতিয়ান যদি আমাদের দর্শকদের সামনে তুলে ধরতেন নাকি? খুব সুন্দর প্রশ্ন। অ্যাকচুয়ালি আমরা জানি যে স্টুডেন্টের মাধ্যমে একটা কলেজের পরিচয় আমরা পেতে পারি। আমরা খুবই নতুন এই প্রফেশনে, ত্রিপুরা রাজ্য খুব নতুন ফার্মাসি প্রফেশনে, 2019 থেকে যাত্রা শুরু। আমাদের 3টা ব্যাচ বেরিয়েছে বি ফার্মের,
আর তার মধ্যেই 2024-এ আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি ফার্মাসিতে যে গোল্ড মেডেল সেটা আমাদের ছাত্রী পেয়েছে। তাছাড়াও আমরা দেখতে পারি যে আমাদের ইনস্টিটিউটের যারা স্টুডেন্টরা আছে ওরা ইউনিভার্সিটি কমন এন্ট্রান্স যেটা টেস্ট হয় ওইখানে এপিআর হচ্ছে। তারপর ত্রিপুরা ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির মতো বিভিন্ন গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে ওরা পিজি করার জন্য সুযোগ পাচ্ছে। তাছাড়া বি ফার্ম স্টুডেন্টরা অনেক অনেক জবে অ্যাপ্লাই করছে এবং পাচ্ছে। ডিপ্লোমা স্টুডেন্ট, বি ফার্ম স্টুডেন্ট, কিছুদিন আগে গভর্নমেন্ট থেকেও অনেকগুলো ফার্মাসিস্টের ভ্যাকেন্সি ছিল, ওইখানেও আমাদের অনেকগুলো স্টুডেন্টই অ্যাকচুয়ালি চাকরি পেয়েছেন। তো এইভাবে যদি আমরা দেখতে পারি যে শুধুমাত্র গভর্নমেন্টের দিকে নয় বা গভর্নমেন্টের চাকরি নয়, প্রাইভেট ফিল্ডেও যেমন বিভিন্ন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কিংবা আপনি যদি আমাদের অ্যাপোলো ফার্মাসি আছে, আইএলএস আছে, সব জায়গায় আমাদের স্টুডেন্ট ফার্মাসিস্ট হিসাবে চাকরি করছেন। তো এইভাবে আমরা দেখতে গেলে যে অনেক দিকে আমাদের স্টুডেন্টরা এখন সাফল্যতা পাচ্ছে। তার সঙ্গে জিপ্যাট একটা এন্ট্রান্স এক্সাম হয় ফার্মাসিদের জন্য, আমাদের স্টুডেন্টরা ওইখানেও অল ইন্ডিয়া র্যাঙ্কে স্কোর করছে। নাইপার বলে একটা প্রতিষ্ঠান আছে, যেখান থেকে নাইপার যেই হয়, ফার্মাসির সবচেয়ে বড় ইনস্টিটিউট, গভর্নমেন্ট ইনস্টিটিউট। তো নাইপার যেইও আমাদের স্টুডেন্টরা ক্র্যাক করছে ত্রিপুরাতে থেকে আমাদের ইনস্টিটিউটে পড়াশোনা করে। তো সেটাই আমরা আগেও বলছিলাম যে আমরা চেষ্টা করছি যে এখানে থেকে গ্লোবাল কোয়ালিটি সম্পন্ন স্টুডেন্ট যেন আমরা সৃষ্টি করতে পারি, সেটাই ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজির লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণের জন্য আমরা বিভিন্ন স্টেপও নিয়ে থাকি। তার মধ্যে আমি এক দুইটা বলার চেষ্টা করবো যে স্টুডেন্টরা যে এত এক্সপোজার পাচ্ছে শুধুমাত্র ত্রিপুরাতেই নয়, নাইপার গুয়াহাটিতে আমাদের স্টুডেন্টরা যাচ্ছে, ওইখানে গিয়ে ওয়ার্কশপে অ্যাটেন্ড করছে সম্পূর্ণ ফ্রিতে। গভর্নমেন্ট থেকেও সাপোর্ট পাচ্ছে, আমাদের ম্যানেজমেন্ট থেকেও সাপোর্ট পাচ্ছে। 1 সপ্তাহ 2 সপ্তাহের প্রোগ্রাম এখানে কন্টিনিউ করছে। শুধুমাত্র স্টুডেন্টরা না, স্টাফদেরও আমরা পাঠাচ্ছি প্রত্যেক ইয়ারে 3 জন 4 জন করে, যে নাইপার গুয়াহাটিতে গিয়ে যেন ওরা ট্রেনিং নিতে পারে আর সেই ট্রেনিং গুলো যেন এখানে মানে সবার সঙ্গে শেয়ার করতে পারে। তাছাড়াও এই বছরই আমাদের 4 জন স্টুডেন্ট ন্যাশনাল লেভেল কনফারেন্সে মানে ত্রিপুরার হয়ে মানে প্রেজেন্টেশন দিয়েছে কনফারেন্সে এবং খুব স্বীকৃতি পেয়েছে, সবাই খুব এপ্রিসিয়েট করেছে। শুধুমাত্র স্টুডেন্ট না, গত বছর আমাদের স্টাফরাও বিভিন্ন কনফারেন্সে গিয়ে নিজের ট্যালেন্ট দেখিয়ে কনফারেন্সে প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার অর্জন করছে। তো এইভাবে আমাদের কলেজের শুধুমাত্র স্টুডেন্টরা না, ইভেন স্টাফরাও চেষ্টা করছে যে কিভাবে ওরা দেখাতে পারে যে কোয়ালিটি এডুকেশন আমরা যেটা ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজি দিচ্ছি সেটা যে সত্যি বাস্তব, সেটার প্রমাণ আমরা এখান থেকে পেতে পারি। অসাধারণ, একজন স্টুডেন্টের ক্ষেত্রে এটা সত্যি খুব ইন্সপায়ারিং একটা স্টোরি। এবার জানতে চাইবো যে একজন সাধারণ ছাত্র হিসেবে ভারত ফার্মাসিউটিক্যালে সে কিভাবে নিজের ক্যারিয়ার করতে পারবে? এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক সময় স্টুডেন্টদের একটা কমপ্লেইন থাকে যে আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, মানে এটা আমরা প্রায় সময় দেখে আসছি। আমি তার আগে অন্ধ্রপ্রদেশ ছিলাম, তো সেখানেও সেম সিচুয়েশন ছিল, স্যার আমি তেলুগু মিডিয়ামের স্টুডেন্ট। তারপর গুয়াহাটিতে ছিলাম, ওইখানে সবাই বলতো আমি আসামি মিডিয়ামের স্টুডেন্ট। তো এটা একটা মানে সাধারণ প্রবলেম আমরা দেখতে পাই যে স্টুডেন্টের মধ্যে। তো ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজি তো আমরা যখন দেখি যে প্রথম থেকে অনেক স্টুডেন্টের ভিতরে একটা ভয় থাকে, আমি তো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমি তো ইংলিশে সম্পূর্ণ কোর্স ইংলিশে ডিজাইন করা, ক্লাস ইংলিশে হচ্ছে, তো আমরা কিভাবে কোপ আপ করতে পারবো? তো আমরাও সেই জিনিসটা বুঝতে পারি, কারণ আমরা যখন ছিলাম আমরাও বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম। তারপর যখন গেছি অন্য একটা ইনস্টিটিউটে, অন্য একটা রাজ্যে পড়াশোনা করার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। তো সমস্ত অভিজ্ঞতা আমাদের টিচার সবাই মিলে চেষ্টা করছে যে এই প্রবলেমগুলোকে কিভাবে সর্ট আউট করা যায়। আমরা একটা খুব সুন্দর স্টেপ নিয়ে এসেছি, সেটা হলো মেন্টর মেন্টি সিস্টেম, যে প্রত্যেক 20টা স্টুডেন্টের জন্য একটা একটা করে টিচার থাকে। তো একজন টিচার 20 জন স্টুডেন্টকে খুব সুন্দরভাবে গাইড করানো হয়। তারপর আমাদের একটা আছে স্লো লার্নার। অনেক সময় কি হয় যে একটা স্কুল থেকে যখন কলেজে আসছি টার্মস গুলো অন্য অন্য হচ্ছে, মানে স্টাইল অফ এডুকেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে যেরকম সবাই এক হাতে ধরে ধরে পড়াতো, এখন আর সেই জিনিসটা নেই। তো তার জন্য যারা পিছিয়ে থাকে তো তাদের জন্য একটা স্লো লার্নার কনসেপ্ট আমরা নিয়ে এসেছি, যেখানে টিচাররা ওদের বেশি খেয়াল রাখে। এক্সট্রা ক্লাস হয়, স্যাটারডেতে যখন ছুটি হয় তখন আমরা ওদের ডাকি, কিংবা ছুটির পর আধা ঘন্টা 1 ঘন্টা ওরা টিচারের সঙ্গে স্পেন্ড করে,
বুঝতে চেষ্টা করে যে সাবজেক্টগুলোকে আরো কত সহজভাবে বুঝতে পারে। তো সাধারণ যারা স্টুডেন্ট ওদের জন্য আমাদের ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজিতে অনেক স্কোপ রয়েছে, যেভাবে বললাম মেন্টর মেন্টি প্লাস আমরা স্লো লার্নার ওদেরকেও হাতে ধরে উপরে ওঠানোর চেষ্টা করি। কারণ কি বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্টের দরকার বিভিন্ন রকম সহযোগিতা টিচারদের থেকে। যারা খুব ভালো ওদের আমরা এন্টারটেইন করি কনফারেন্সে যাওয়ার জন্য, প্রেজেন্টেশন দেওয়ার জন্য। যারা মিডিওকার ওদের বেশি বেশি করে পড়ার জন্য, অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য। আর যারা একদম স্লো লার্নার আছে ওদেরকেও আমরা সাহায্য করি যেন এক্সট্রা ক্লাস নিয়ে হাতে ধরিয়ে ওদের বসিয়ে শেখানো যায়। তো এইভাবে আমি বলবো যে সাধারণ ছাত্রছাত্রীদের জন্য ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজি একটা নির্ভরযোগ্য ফার্মাসি ইনস্টিটিউট। দর্শক বন্ধুরা, যেরকমটা আপনারা শুনতে পেলেন যে ল্যাঙ্গুয়েজ কিন্তু এখন আর শিক্ষার ক্ষেত্রে ব্যারিয়ার নয়, এবং ভারত ফার্মাসিউটিক্যালেও কিন্তু সেই জিনিসটি আপনারা দেখতে পাবেন যে একদম শার্প না হলেও সেখানে তাদেরকেও গড়ে পিঠে নেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং খুবই সায়েন্স ব্যাকড কনসেপ্ট ওরা লঞ্চ করেছে, এবং যেরকমটা উনি জানালেন আমাদেরকে প্রিন্সিপাল স্যার। এবার প্রফেসর মল্লিক আপনার কাছে আসবো। আমরা তো পড়াশোনার ব্যাপারে অনেক কথা বলছি, এবার পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলামও দরকার হয়, তা এক্সট্রা কারিকুলামের ঠিক কি ব্যবস্থা রয়েছে ভারত ফার্মাসিউটিক্যালে? এটা একটা খুব অপরিহার্য একটা দিক। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বা পড়াশোনার বাইরে গিয়েও যে অ্যাক্টিভিটিগুলো হয়, সাধারণত আমাদের কলেজে বিভিন্নভাবে যে অনুষ্ঠানগুলো হয়, যেমন আমরা আমাদের ন্যাশনাল ফার্মাসিস্ট ডে পালন করি, টিচার্স ডে পালন করি। ওই ক্ষেত্রে আমাদের ফার্মা অন্বেষণ বলে একটা অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি মূলত ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে স্পন্সর করা হয় ইনস্টিটিউশনগুলোতে, সিলেক্টিভ কিছু কলেজকে। তো আমাদের এটা সৌভাগ্য, রাজ্যেরও এটা সৌভাগ্য যে ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজি পরপর দুবার 2023 এবং 2024 ফার্মাসি কাউন্সিল থেকে এই স্পন্সরশিপটা পেয়েছে। এবং এটার কন্ডিশন এটাই থাকে যে জেনারেলি এখানে আসতে হয় আপনার ইন্ডাস্ট্রি থেকে রিপ্রেজেন্টেটিভ, পিসিআই রিপ্রেজেন্টেটিভ এবং ফার্মাসিস্টের দিগ্গজ যে যারা আছেন এই প্রফেশনে, তাদের সঙ্গে মানে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন বলে একটা জিনিস, যে মানে শিল্প আর পড়াশোনা কলেজগুলো, স্কুলগুলো, মানে কলেজগুলো, এদের একটা সমন্বয় সাধন করা। এখান থেকে পড়াশোনা করার পর বা এখানে রিসার্চে যেটা হয় এটা ইন্ডাস্ট্রিতে যাতে হেল্প হয়, আবার ইন্ডাস্ট্রি থেকে এক্সপার্টরা যাতে প্র্যাকটিক্যাল যে রিয়েল টাইম অভিজ্ঞতাগুলো আছে এটা যাতে ইন্ডাস্ট্রি কলেজগুলোতে এসে স্টুডেন্টদের দিতে পারেন, এই অ্যাক্টিভিটিসগুলো হয়। এছাড়াও স্পোর্টস উইক হয়, পালন করা হয়, ফিল্ড ভিজিট, ফিল্ড ট্রিপ, তারপর বিভিন্ন যে আমাদের হসপিটালগুলো আছে এগুলোতে ভিজিট করা, ইন্টার্নশিপ অ্যাক্টিভিটি, তারপর স্পোর্টস অ্যাক্টিভিটি, এগুলো সবগুলো মিলিয়ে আমাদের তারপর ফেস্ট হয় আমাদের এই কলেজে। যেমন ওই ফেস্টে 7 দিন আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আমরা করিয়ে থাকি। আমাদের কলেজের ম্যাগাজিন আছে নিজস্ব, নিউজ লেটার পাবলিশ করা হয়। এগুলোতে স্টুডেন্টদের নিজস্ব প্রতিভা, ওদের পেইন্টিং, ওদের কবিতা, ওদের বিভিন্ন মানে বিজ্ঞানমূলক ভিত্তিক যে কাজকর্ম, রিসার্চের কাজ, এগুলো সব ওই ম্যাগাজিন বা নিউজ লেটারগুলোতে কিন্তু ছাপা হয়, এবং এগুলো কিন্তু সার্কুলেশনে যায় সফট কপিতে দেশের বিভিন্ন প্রান্তে। আমাদের কতগুলো প্ল্যাটফর্ম আছে, ওই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা কলেজের এই নিউজগুলো কিন্তু ছড়িয়ে দিই। তো এইভাবে স্টুডেন্টদের মানসিক এবং শারীরিক বা বৌদ্ধিক বিকাশগুলো আমরা করার প্রতিনিয়ত চেষ্টা করে থাকি, যাতে শুধু পড়াশোনার মধ্যে না থেকে ওদের যাতে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যাতে ওদের উন্নতিগুলো হয়, এবং এরা যাতে প্রকৃত সমাজের উপকার এবং একজন গঠনমূলক ফার্মাসিস্ট হিসেবে গড়ে উঠতে পারে। ধন্যবাদ। এবার আমরা যদি জানতে চাইবো যে ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজির যে ল্যাব রয়েছে সেই ল্যাবের ব্যাপারে, তার পাশাপাশি শিক্ষার যে পরিবেশ রয়েছে সে ব্যাপারে যদি আমার দর্শকদের জানান। হ্যাঁ, অবশ্যই। এটা খুবই একটা মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে অ্যাকচুয়ালি আমাদের যে পাঠ্যক্রম আছে এই পাঠ্যক্রমে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা বা কোর্সটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই ক্ষেত্রে আমাদের নিজস্ব যে ল্যাবরেটরিগুলো আছে এগুলো বিভিন্ন উচ্চমানের বিভিন্ন ইকুইপমেন্ট, ইনস্ট্রুমেন্ট, গ্লাসওয়্যার, এগুলো দিয়ে আমরা করে রাখি। এখানে প্র্যাকটিক্যালগুলো করার ক্ষেত্রে যেমন আমাদের রিজলিউশন, মিডিয়াম, প্রত্যেকটা ল্যাবের আলাদা আলাদা নিজস্ব কতগুলো ইনস্ট্রুমেন্ট থাকে। কেমিস্ট্রি সাবজেক্টের জন্য নিজস্ব কতগুলো ইনস্ট্রুমেন্ট থাকবে, ইকুইপমেন্ট থাকবে।
আবার ফার্মাসিউটিক্স বলে একটা ডিপার্টমেন্ট আছে, যেখানে আমরা মেডিসিন বা ওষুধটা তৈরি করি। তো ওষুধটা বলতে ট্যাবলেট তৈরি করি, ক্যাপসুল তৈরি করি, সিরাপ তৈরি করি, সাসপেনশন তৈরি করি। এদের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইনস্ট্রুমেন্ট বা ইকুইপমেন্ট এবং এদের মানে অ্যানালাইজ করার জন্য আলাদা মেশিন দেওয়া আছে। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা তাহলে যে ফার্মাকগনোসি যে স্টাডিটা হয়, এক্ষেত্রে আমরা মাইক্রোস্কোপের ব্যবহার করি। আমাদের কাছে ধরুন রোটারি পাঞ্চিং মেশিন আছে, ট্যাবলেট পাঞ্চিং মেশিন, যেটার মাধ্যমে আমরা ট্যাবলেট কিভাবে তৈরি হয় সেটা ছাত্রছাত্রীদের হাতে ধরিয়ে শেখাতে পারি। আমাদের কাছে ডিজলিউশন অ্যাপারেটাস আছে একটা, যেটা খুব ভারতবর্ষের খুব নামি ব্র্যান্ডের একটা ইনস্ট্রুমেন্ট। এটার মাধ্যমে দেখা যায় যে আমাদের যে কত পরিমাণ ড্রাগ রিলিজ হচ্ছে শরীরে, এটা একটা সাইমালটেনিয়াস একটা স্টাডি, যেটা ইনভিট্রো স্টাডি আমরা বলি, শরীরের বাইরে একটা আইডিয়া নেওয়ার জন্য, ধারণা নেওয়ার জন্য আমরা করি। এটা সচরাচর জেনারেলি নতুন কোনো ড্রাগ মলিকুল যখন আবিষ্কার হয় ওই ক্ষেত্রেও এটা কিন্তু করানো হয়, তারপরেই মানুষের শরীরে দেওয়া হয়। পরীক্ষা অ্যানিমেল স্টাডি করার পর হিউম্যান স্টাডি করানো হয়। তো প্র্যাকটিক্যালগুলো আমাদের এখানে যথেষ্ট সুন্দরভাবে সবগুলো করা আছে, রাখা আছে। এবং তার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ক্লাস শুরু হয় সকাল 9:30টায় এবং বিকাল 5টা পর্যন্ত চলে। তার মধ্যে থিওরি ক্লাসেস আর প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য আলাদা আলাদা স্লট রাখা আছে। এবং এই সময়ের মাঝখানে লাঞ্চের ব্রেক থাকে, যাতে ওনারা বাচ্চারা ছেলে মেয়েরা যাতে লাঞ্চ রেস্ট করতে পারে। এভাবেই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের সাজানো আছে। আচ্ছা, এবারে আমরা যদি আসি ইন্ডাস্ট্রি ট্রেনিং এবং হসপিটাল ট্রেনিংকে কতটা গুরুত্ব দেওয়া হয় আপনাদের ইনস্টিটিউশনে? ইন্ডাস্ট্রি ট্রেনিং আর হসপিটাল ট্রেনিংকে খুব আমরা ভালোভাবেই গুরুত্ব দিতে হয়। এটা অ্যাকচুয়ালি আমাদের পিসিআই যে কারিকুলাম আছে ওটার একটা পার্ট, ওটার একটা অংশ বিশেষ, যেটা ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার যে সিলেবাস, ওই সিলেবাস অনুসারে আমাদের যেটা এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 হিসাবেও আমরা দেখতে পারি, যে ক্ষেত্রে আমাদের এআই, পাইথন, বায়ো ইনফরমেটিক্স এগুলোর উপর জোর দেওয়া হয়েছে। আমাদের আগের থেকে শুরু থেকে এটা ছিল যে ইন্ডাস্ট্রিতে 28 দিনের বা 4 সপ্তাহের একটা ট্রেনিং আমাদের করাতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন কোম্পানি, ফার্মা ইন্ডাস্ট্রি, যেমন আসামের সিগনোভা বলে একটা ফার্মা কোম্পানি আছে, এছাড়াও আরো অন্যান্য কোম্পানিগুলো আছে যাদের সাথে আমাদের এমওইউ করানো আছে। সেই ক্ষেত্রে স্টুডেন্টরা ওই সমস্ত কোম্পানিগুলোতে ট্রেনিং এর জন্য 28 দিনের ট্রেনিং এর জন্য যান এবং ওখানে গিয়ে ওদের প্র্যাকটিক্যাল কতগুলো নলেজ বা এক্সপোজার, কিভাবে কত সেকশনগুলো ডিভাইড করা থাকে, লিকুইড সেকশন কোনটা, প্যারেন্টারাল সেকশন কোনটা, কোনটাতে প্যাকেজিং সেকশন হয়, কিভাবে স্টোর হচ্ছে জিনিসগুলো, কিভাবে মিক্সিং হচ্ছে, কিভাবে সিরাপ তৈরি হচ্ছে, এগুলোর একটা 28 দিনের থরো ট্রেনিং ওনারা ছেলেমেয়েরা নিয়ে আসেন। আবার ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে যেমন 500 আওয়ার্সের একটা হসপিটাল ট্রেনিং এর প্রভিশন রাখা আছে। তো সেই ক্ষেত্রে আমাদের রাজ্যের যে হাসপাতালগুলো আছে, জেলা হাসপাতাল বা রাজ্যের যে জিবি হাসপাতাল, আইজিএম হাসপাতাল, এগুলোতে ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশনের পারমিশন ক্রমে আমরা এই হসপিটালগুলোতে স্টুডেন্টদের ট্রেনিং এর ব্যবস্থা রাখা আছে। মূলত এরা ছাত্রছাত্রীরা ওখানে গিয়ে এই হাসপাতালগুলোতে যে ওপিডি সেন্টার আছে, ওখানে যে মেডিসিন ডিসপেন্সের ব্যবস্থা আছে, ওইগুলোতে গিয়ে ওনাদের এক্সপিরিয়েন্সগুলো, কিভাবে লিস্ট তৈরি করতে হয়, কিভাবে রিকুইজিশন দিতে হয়, কোন মেডিসিন প্রেসক্রিপশন কিভাবে পড়তে হয়, কোনটা কিভাবে পেশেন্টদের বুঝিয়ে বলতে হয়, কোনটা খাওয়ার আগে কোনটা খাওয়ার পর কিভাবে দিতে হয়, কিভাবে করতে লাগে, এগুলো সমস্ত কিছু স্টুডেন্টদের কিন্তু মানে ওরা শিখতে পারে এই হসপিটাল ট্রেনিং এর মাধ্যমে, ওরা জানে বিষয়গুলো। এবারে যদি আমরা আসি যে প্র্যাকটিক্যাল এক্সপোজারের ব্যাপারে, তা প্র্যাকটিক্যাল এক্সপোজারের জন্য আপনাদের ইনস্টিটিউশনে ঠিক কি কি ব্যবস্থা রয়েছে? প্র্যাকটিক্যাল এক্সপোজার বিষয়টা হচ্ছে যে মানে আমাদের যে নির্দিষ্ট কারিকুলাম আছে, ওই কারিকুলামের পরিপ্রেক্ষিতে স্টুডেন্টদের ওইভাবে পড়াশোনা করতে হয় এবং 3 ঘন্টা 4 ঘন্টার পিসিআর অনুসারে 4 ঘন্টার প্র্যাকটিক্যাল প্রাবধান আছে। তো ওটা প্র্যাকটিক্যালগুলো ওদের করতে লাগবে। এখন এই ক্ষেত্রে যে প্রত্যেকটা স্টুডেন্টকে ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিক্যালগুলো ডিসাইড করা থাকে আগে থেকেই, ল্যাব ম্যানুয়াল দেওয়া থাকে। ওই ল্যাব ম্যানুয়ালে প্রসিজার দেওয়া থাকে, একজন শিক্ষক গিয়ে এগুলো বুঝিয়ে দেয় ভালো করে যে কিভাবে করতে হয়, করিয়ে দেখিয়ে দেন। তারপর স্টুডেন্টরা ধীরে ধীরে একের পর এক একটা গ্রুপ করে হোক বা ইন্ডিভিজুয়ালি হোক এগুলো পারফর্ম করেন। তারপর এটার একটা অবজারভেশন বুক আছে, ওগুলো নোট ডাউন করেন এবং সেগুলোকে যথারীতি যখন পরীক্ষা ফাইনাল এক্সাম আসেন ওইগুলোকে যথারীতি
এক্সামিনারের সামনে তুলে ধরার চেষ্টা করা, এবং ভাইবা হয়, এতে ওদের বেসিক ইনফরমেশন বা নলেজটা আরো করার চেষ্টা করা হয়, ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করা হয়। আচ্ছা, ছাত্রছাত্রীদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট এবং স্কিল ইমপ্রুভমেন্টের জন্য আপনারা ঠিক কি কি ব্যবস্থা নিচ্ছেন? এটা পার্সোনালিটি ডেভেলপমেন্ট আর স্কিল ইমপ্রুভমেন্ট আজকের দিনে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যেখানে আমরা যাব, যে কোনো প্রফেশনেই যাই না কেন, আমাদের অবশ্যই এই জিনিসগুলোর উপর, পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা স্কিল ডেভেলপমেন্টের উপর আমাদের জোর দিতে হয়। এক্ষেত্রে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমাদের ইনস্টিটিউটে কিন্তু আমরা প্রত্যেক বছর বাইরে থেকে বিভিন্ন অতিথিদের, গেস্ট লেকচারদের নিয়ে আসি। ওনারা নিয়ে আসি বলতে ইনভাইট করি, ওনারা আসেন। সেটা মেজরিটি কোভিড টাইমটা ছেড়ে দিলে, কোভিড টাইমে আমাদের ওয়েবিনার হতো, অনলাইনে হতো, তখন ওনারা অনলাইনে লেকচার দিতেন। এখন যেহেতু কোভিড কাল, করোনা কাল নেই, তো আমরা যে কোনো অনুষ্ঠান হলেই আমরা কিন্তু একটা হিসাব আমরা দিতে পারবো, একটা ধরুন আইডিয়া, যেমন আমাদের প্রায় এখন পর্যন্ত ধরুন 40 অ্যাবাভ, আমাদের বিগত 7 বছরে যদি আমরা ধরি 40 to 50 প্লাস আমাদের ইন্টারনাল, এখানের মানে আমাদের কলেজের বাইরের থেকেই শিক্ষকরা এখানে এসেছেন, তাদের মোটিভেশনাল স্পিচ দেওয়ার জন্য, তাদের কেরিয়ার গাইড করার জন্য, কোনো একটা সাবজেক্টের বিষয়ে আলোচনা করার জন্য। আবার একই সাথে 12 থেকে 14 জন আমরা বাইরের বিভিন্ন ইউনিভার্সিটির থেকে কিন্তু প্রফেসররা এসছেন স্টুডেন্টদের গেস্ট লেকচার দেওয়ার জন্য। ইভেন আমাদের বিভিন্ন হাসপাতালগুলো থেকে ডাক্তারদের আমরা আমন্ত্রণ জানাই, যে কোনো, যেমন ওয়ার্ল্ড ডায়াবেটিক ডে, ওই দিন আমরা একজন ডায়াবেটিশিয়ান ডক্টরকে আনালাম, উনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই ডায়াবেটিস সম্পর্কে ওনাদের সচেতনতা বাড়ানোর চেষ্টা করলেন। এইভাবে বিভিন্ন অনুষ্ঠানে আমরা কিন্তু ত্রিপুরা এবং ত্রিপুরার বাইরের ওনাদেরকে আনি, যাতে প্রফেশনালিজম আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে ডেভেলপ হয়। একই সাথে আমরা ইন্ডাস্ট্রি থেকে এক্সপার্টদেরও আমন্ত্রণ জানাই, ওনারাও আসেন। বিগত কিছুদিন আগে আমাদের এখানে স্কিল ডেভেলপমেন্ট, এন্টারপ্রেনারশিপের উপর একটা ওয়ার্কশপ হয়েছে। ওই ওয়ার্কশপে কিন্তু আমাদের বিভিন্ন যে এক্সপার্ট ত্রিপুরা রাজ্যের এন্টারপ্রেনাররা ছিলেন, ওনারা উপস্থিত ছিলেন, এবং স্টুডেন্টদের খুব সুন্দর করে কিন্তু ভালোভাবে যে মানে এরিয়াগুলো ছিল, ওই এরিয়াগুলোকে কিন্তু আলোচনা করেছেন, এবং কিভাবে একজন ফার্মাসিস্ট নিজের শুধু সরকারি জব বা নিজের সাধারণ দোকানের বাইরে গিয়ে চিন্তা করতে পারে, এই বিষয়গুলো সম্পূর্ণভাবে ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। তো ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বরাবরই চেষ্টা করে যে ওনাদের এখানে যাতে, যেমন আমাদের ধরুন আমাদের এখানে যে শিক্ষকরা আছেন, আমাদের শিক্ষকরা কিন্তু সবাই কিন্তু ত্রিপুরা থেকে নেই। আমাদের এখানে শিক্ষকরা আমরা পশ্চিমবঙ্গ থেকে আছেন, মেঘালয় থেকে আছেন, আসাম থেকে আছেন। আমরা যারা এখানে আছি মেজরিটি টিচাররা ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স আছে, এখন টিচিং এ এসছেন। আমি বা প্রিন্সিপাল স্যার আছেন, আমরা বাইরে থেকে পড়াশোনা করেছি, বাইরে 16-17 বছর জব করার পর ত্রিপুরাতে ব্যাক করেছি। তো প্র্যাকটিক্যাল এক্সপোজার গুলো অ্যাকচুয়ালি আমরা বাইরে থেকে বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করানোর পর যেগুলো শিখতে পেরেছি, সেগুলো এখন ছাত্রছাত্রীদের দেওয়ার চেষ্টা করছি, যাতে ওরা কেরিয়ার বা ওদের জিনিসগুলো ওদের মতন করে যাতে কেরিয়ারটাকে গুছিয়ে নিতে পারে। তো ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বা আমাদের যে ম্যানেজমেন্ট আছে, এই বিষয়গুলোতে খুবই সতর্কতা অবলম্বন করেন, এবং যাতে স্টুডেন্ট ছাত্রছাত্রীরা এই প্র্যাকটিক্যাল জিনিসগুলোর বিষয়গুলোর উপর বা স্কিল ডেভেলপমেন্ট বা প্রফেশনাল করতে পারেন, ডেভেলপ করতে পারেন, তার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন। ধন্যবাদ। আচ্ছা, এবারে যে বিষয়টি জানতে চাইবো যে ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজিতে স্মার্ট ক্লাসরুম, সেমিনার বলুন, এইসব যে ব্যাপারগুলো রয়েছে, সেগুলোর সুবিধা ঠিক কিরকম রয়েছে? প্রত্যেকটা ক্লাসে আমাদের স্মার্ট বোর্ড দেওয়া আছে। এছাড়াও এডিশনালি আমাদের কাছে 3টে প্রজেক্টর রাখা আছে। যদি কোনো কারণে ক্লাসরুমের বাইরে কোনো অ্যাক্টিভিটিস করতে হয়, তাহলে আমাদের ওইটা দেখতে লাগবে। এছাড়াও ল্যাবগুলো সমস্তভাবে ওয়াইফাই ইকুইপড আছে, মানে পুরো ক্যাম্পাসটাই ওয়াইফাই ইকুইপড, এবং রেগিং ফ্রি জোন আমাদের এখানে স্ট্রিক্টলি প্রহিবিটেড, এবং মোবাইল ফোনও রেস্ট্রিক্টেড ইউজ হয়। ছাত্রছাত্রীরা ল্যাবে যাওয়ার আগে মোবাইল ফোন রেস্ট্রিক্টেড ইউজ ব্যবহার করতে পারেন। লাইব্রেরি ফুল শীততাপ নিয়ন্ত্রিত পুরোপুরি, এবং যাতে ছাত্রছাত্রীরা রাত সন্ধ্যা 6টা পর্যন্ত পড়াশোনা করলেও কোনো অসুবিধা না হয়। বই, লাইব্রেরি, বুক ব্যাংক, এবং এছাড়াও যে কম্পিউটারাইজ ফেসিলিটিগুলো, যেমন এখন অ্যাকচুয়ালি একটা উদাহরণ হিসেবে আমি বলতে চাই
আমাদের একটা ফার্মাকোলজি সাবজেক্ট আছে, যেটার মধ্যে আপনি ধরুন আগে আমাদের অ্যানিমেল ডিসেকশন হতো, ব্যাং বা ফ্রগ এগুলোকে আমরা কেটে ডাইসেক্ট করে ওদের হার্টের অ্যাক্টিভিটি বা র্যাবিটের আইয়ে ওষুধ অ্যাট্রোপিন দিয়ে আমরা অ্যাক্টিভিটি দেখতাম, ডাইলিউশন এই জাতীয় জিনিসগুলো। কিন্তু ধীরে 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 পেটা বা অ্যানিমেল এথিক্যাল কমিটির হস্তক্ষেপের কারণে অ্যানিমেল স্যাক্রিফাইসটা বন্ধ হয়ে যায়। এখন কিন্তু এগুলো সব সফটওয়্যার বেসড অ্যাক্টিভিটি। আমরা ড্রাগ দিচ্ছি, এটা সফটওয়্যার বেসড। ওই সফটওয়্যারের নাম আমি এখন বলতে চাইছি না, যেহেতু এটা নিজস্ব নিজি কোম্পানি। ওই সফটওয়্যারের বেসিসে আমরা স্টুডেন্ট যে অ্যাক্টিভিটিগুলো আমরা প্র্যাকটিক্যালি করতাম, এখন এটা কম্পিউটার বেসড হয়ে গেছে। এটা ধরে নিন একটা সেমি এআই বেসড। তো এইভাবে এই জিনিসগুলো এখানে রাখা আছে যাতে যুগের সাথে সাথে তাল মিলিয়ে আমরা যাতে এই জিনিসগুলো স্টুডেন্টদের যাতে দিতে পারি, যেটা এখনের নিড প্রয়োজন সে অনুসারে ইনস্টিটিউট এটা ম্যানেজ করে দিচ্ছে স্টুডেন্টদের, যাতে পড়াশোনা আর লার্নিং এর মাঝখানে কোথাও কোনো ব্যারিয়ার বা বাইন্ডিং না থাকে, অসুবিধা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবারে আমরা দর্শক বন্ধুরা জানতে পারলাম, আপনারা শুনলেন ঠিক কি জানালেন, তারা ঠিক কিভাবে সায়েন্স ব্যাকড এবং এআই এর সাহায্য নিয়ে ছাত্রছাত্রীদের জন্য স্পেশালাইজড টিচিং প্রোগ্রাম একটা তারা লঞ্চ করেছেন এবং ঠিক কিভাবে আপনাদের ছেলে মেয়েরা এই সুবিধাটা নিতে পারে। এবারে আমরা প্রিন্সিপাল স্যারের কাছে যদি আসি, আপনি যদি বলেন দর্শকদের যে যারা অভিভাবক রয়েছেন তাদের ছেলে মেয়েদের তারা কেন ভারত ফার্মাসিউটিক্যালে ভর্তি করবেন? খুবই সুন্দর প্রশ্ন, যে কেন ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজিতে অভিভাবকরা ওদের সন্তানদের ফার্মাসি কোর্স নিয়ে পড়াশোনা করার জন্য ভর্তি করবেন। আমার মনে আছে যখন আমি ছোট ছিলাম বা 12 পাস করার পর, তখন আমার বাবাও ডিসাইড করেছিল যে ফার্মাসি পড়বে ছেলে, আমিও ডিসাইড করেছিলাম। তখন আমাদের সামনে 4-5টা কলেজ ছিল। তখন বাবা বারবারই দেখছিল যে কোন কলেজে যদি আমার ছেলেকে ভর্তি করায় তাহলে রেগুলার অ্যাটেন্ডেন্স আপডেট পাবো, মার্কসের আপডেট পাবো, কলেজ ঠিকভাবে যত্ন নিচ্ছে কিনা। তো ওই জিনিসগুলো বাবা খুব খেয়াল রাখতো। তারপর যদিও টিউশন ফি একটু বেশি ছিল, তবু জেএসএস কলেজ অফ ফার্মাসি উটিতেই আমাকে পাঠানো হয়। তো সেই জিনিসগুলো আমরা এখানে খেয়াল রাখার চেষ্টা করি যে যখন অভিভাবকরা আছেন ওরা অবশ্যই চাইবেন যে ওদের সন্তান যেন এরকম একটা ইনস্টিটিউটে ভর্তি হয় যেখানে ওদের অ্যাটেন্ডেন্স খেয়াল রাখা হয়, ওদের সবকিছু সাবজেক্টগুলো সুন্দরভাবে বোঝানো হয়। তো আমরা সবসময় চেষ্টা করি যে আমরা যেন অভিভাবকদের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক মেনটেন করে রাখতে পারি। আমাদের প্যারেন্টস মিট হয় প্রত্যেক সেমিস্টারে। প্যারেন্টস মিটে আমরা প্যারেন্টসদের ডাকানো হয়, স্পেশালি যারা উইকার স্টুডেন্ট কিংবা অ্যাটেন্ডেন্স ইস্যু আছে বা মার্কস ঠিকভাবে পাচ্ছেন না বা পড়াশোনা ঠিকভাবে করছেন না। তাছাড়াও আমি আগেই বললাম যে আমাদের মেন্টর মেন্টি সিস্টেম আছে। তো মেন্টররাও টিচারদের আপডেট করতে থাকে যে আপনার ছেলের এই অবস্থা বা আপনার মেয়ের এই অবস্থা, কারেন্ট সিচুয়েশন এটা। তো তাই আমি বলবো যে অভিভাবকদের জন্য অবশ্যই একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যেখানে আমরা সবসময় ছাত্রছাত্রীদের খেয়াল রাখার চেষ্টা করি। দ্বিতীয়ত বলবো কেন চুজ করবেন, ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজি এরকম একটা ইনস্টিটিউট না যেখানে শুধুমাত্র জ্ঞানের বিকাশের জন্য ছাত্রছাত্রীরা আসে। আমরা চেষ্টা করি একটা হোলিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে ছাত্রছাত্রীর জন্য সার্বিক বিকাশ হয়। কারণ কি আজকে দেখতে পারি শুধুমাত্র জ্ঞান থাকলেই হবে না, নলেজ থাকলেই হবে না, সঙ্গে সঙ্গে ওর এক্সপোজার আউটসাইড ওয়ার্ল্ডের সঙ্গে কিরকম আছে সেটাও একটা কি বলবো ইম্পর্টেন্ট ইস্যু। তো আমরা চেষ্টা করি আমাদের স্টুডেন্টরা যেন ওইভাবে সৃষ্টি হয়। মেন্টার্সরা কিংবা আমাদের ট্রেনিং প্লেসমেন্ট সেল আছে, ওরা কন্টিনিউ ট্রাই করে যাচ্ছে। ওরা চেষ্টা করে যায় যে কিভাবে মক ইন্টারভিউ করা হবে, যেন যখন ওরা প্র্যাকটিক্যালি ইন্টারভিউ ফেস করবে তখন যেন ওরা খুব বিশ্বস্ত দেখায়। এরকম ভাবে আমরা বিভিন্ন রকম ভাবে যত্ন নিয়ে আসছি। ইনফ্রাস্ট্রাকচারের কথা যদি বলি তাহলে আমাদের টোটাল 12টা ল্যাবরেটরি আছে, স্পেশালি ফর বি ফার্ম আর ডি ফার্ম। এম ফার্মের জন্য স্পেশালাইজড ল্যাব আছে। আর আমরা খুবই গর্বিত যে আমাদের ইনস্টিটিউটে এইচপিএলসি হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, এফটিআর, তারপর ইউভি ভিজিবল স্পেকট্রোফটোমেট্রি, তো এই বিভিন্ন হাই এন্ড কোয়ালিটির ইনস্ট্রুমেন্ট আছে যার মাধ্যমে স্টুডেন্টরা খুব সহজেই বুঝতে পারে যে কোয়ালিটি কন্ট্রোল বা ফর্মুলেশন সঠিকভাবে কিভাবে করা যায়। তার সঙ্গে সঙ্গে স্যার কিছুক্ষণ আগে লাইব্রেরির কথা বলছিল যে আমাদের লাইব্রেরিতে বুক ব্যাংকিং ফেসিলিটি আছে। তো যখনই স্টুডেন্টরা এডমিশন হয় ওদের কোনো বই কিনতে হয় না, আমরা আমাদের ইনস্টিটিউট থেকে ওদের বই দেওয়ার চেষ্টা করি, যার মাধ্যমে ওরা 6 মাস বা পার সেমিস্টার পড়াশোনা করে আবার বইগুলো রিটার্ন করবে। তো সেদিক থেকেও আমরা যথেষ্ট খেয়াল রাখার চেষ্টা করি।
তাছাড়া আমরা দেখতে পাই আমাদের ই লাইব্রেরি আছে। যদি স্টুডেন্টরা বই যেটা হার্ড কপিও না থাকে, বাড়িতে বসে ই লাইব্রেরির মাধ্যমে সমস্ত বইগুলো অ্যাক্সেস করতে পারে, অনেকগুলো ফার্মাসি বই সেগুলো অ্যাক্সেস করতে পারে। তাছাড়াও আমরা স্টুডেন্টদের যেন প্র্যাকটিক্যালি ওরা বুঝতে পারে যে ফার্মাসি প্রফেশনটা কি, সেটার চেষ্টা করে থাকি। আমি আগেও বলেছি আমাদের স্টুডেন্টরা নাইপার যাচ্ছে, বিভিন্ন কনফারেন্সে গিয়ে পার্টিসিপেট করছে। তাছাড়াও ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি আছে, গত মাসে আমাদের এমফার্ম স্টুডেন্টরা ওইখানে ভিজিট করেছে। তারপর ক্যান্সার হসপিটাল আছে, ওইখানে ভিজিট করা হচ্ছে। এইভাবে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রি ট্যুর হচ্ছে। তো এইভাবে স্টুডেন্টরা ওইগুলোর এক্সপোজারও পাচ্ছে। তাছাড়া স্কলারশিপ, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে অনেক অভিভাবকদেরই সামর্থ্য থাকে না হয়তো বা এতটা টাকা দিয়ে পড়াশোনা করার। তো ওদের জন্য স্কলারশিপের ব্যবস্থা আছে। যারা ভালো সেমিস্টার টপার হচ্ছে ওদের জন্য আমরা প্রফেসর ডক্টর রবীন্দ্র দেবনাথ স্কলারশিপ দিচ্ছি। তাছাড়া আসছে যারা 80%-এর উপর 85%, 90%, 95% পাচ্ছে, ওদের প্রত্যেক সেমিস্টার আমরা কিছু স্কলারশিপ দিচ্ছি। তারপর আমাদের স্কলারশিপ ডিপার্টমেন্ট আছে, যেখান থেকে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, যেখান থেকে গভর্নমেন্ট স্কলারশিপ গুলো আছে, এসটি, এসসি, ওবিসি কিংবা ইকোনমিক্যালি ব্যাক, যারা ইকোনমিক্যালি উইকার সেকশন, ওদেরকেও কি করছে আমরা সাপোর্ট করছি যে কিভাবে ওরা ওই স্কলারশিপ গুলো পেতে পারে। আমরা স্পেশাল খেয়াল রাখি ওই জিনিসটাতে। তাছাড়াও আরো বিভিন্ন রকম ফেসিলিটি আমরা দিয়ে থাকি, যাদের কোনো স্কলারশিপ পাচ্ছে না কিন্তু ব্যাংক লোন নিয়ে পড়তে হয়। তো তখন আমরা ইনস্টিটিউট থেকে যথেষ্ট সাপোর্ট দিয়ে থাকি যে ব্যাংক লোনটা কিভাবে ক্লিয়ার করা যায়। তো এরকম ভাবে বিভিন্ন দিক থেকেই আমরা চেষ্টা করে থাকি যে আমাদের স্টুডেন্ট যারা ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজিতে আসছেন এবং এখান থেকে বেরোবেন, শুধুমাত্র ডিউরিং দ্য কলেজ আওয়ার্সই ওদের খেয়াল রাখা হয় না। ইভেন ওরা যদি পাস করে বেরিয়ে যায় তারপরেও ওদের আমরা খেয়াল রাখার চেষ্টা করি। তো এতগুলো জিনিস দেখে অবশ্যই অভিভাবকদের ভাবতে হবে যে ঠিকই ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজি একটা বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। তো আমার অনুরোধ থাকবে যে আপনারা আসুন, আমাদের কলেজ একবার ভিজিট করে দেখুন। আপনারা প্র্যাকটিক্যালি দেখতে পারবেন যে আমাদের ল্যাবগুলো কতটুকু সফিস্টিকেটেড, কতটুকু লেটেস্ট ইনস্ট্রুমেন্ট যেগুলো আমাদের ল্যাবে। রিসেন্টলি গত মাসেই আমাদের রোটারো ভ্যাকুয়াম ইভাপোরেটর বলে একটা ইনস্ট্রুমেন্ট আছে, ওইটা কেনা হয়েছে। তারপর ফ্রিজ সেন্ট্রিফিউজ বলে ইনস্ট্রুমেন্ট আছে, ওইটা কেনা হয়েছে। তো আমরা প্রত্যেক সেমিস্টারে চেষ্টা করি যেন হাই এন্ড কিছু ইনস্ট্রুমেন্ট আমাদের ল্যাবে অ্যাড হয়, আর তার মাধ্যমে স্টুডেন্টরা যেন ওই প্র্যাকটিক্যাল এক্সপোজারটা পায়, যেটার ফলে ওরা একটা বাইরের ইনস্টিটিউটে গেলেও গর্বের সঙ্গে বলতে পারে যে হয়তো বা আমি ত্রিপুরা থেকে, কিন্তু আমি ইউজ করেছি। আমি জাস্ট একটা উদাহরণ দিতে চাই যে গত বছর আমাদের স্টুডেন্টরা ওয়েস্ট বেঙ্গলের একটা স্বনামধন্য ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল। তখন ইউভি ভিজিবল স্পেকট্রোফটোমিটার যখন টিচার বলছিল যে এটা কে চালাতে পারবে, তো 3-4 জন স্টুডেন্টই এমফার্ম ওরা হাত উঠিয়েছে, তার মধ্যে আমাদের স্টুডেন্টও ছিল, আর প্র্যাকটিক্যালি দেখিয়েছে। দে হ্যাভ অ্যাপ্রিশিয়েটেড আপনার ত্রিপুরা থেকে এসে এটাকে হ্যান্ডেল করতে পারছো। তো ওই রকম ভাবে আমরা চেষ্টা করি যে আমাদের স্টুডেন্টরা যেন এক্সপোজার গুলো পায়। তো তার জন্যই অভিভাবকদের অবশ্যই বুঝতে হবে যে ওরা যদি চায় যে ওদের ছাত্রছাত্রী বা ওদের সন্তানরা খুব ভালোভাবে ফার্মাসি ফিল্ডে সেটেল হতে চায়, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যার। এবার আমরা আসবো প্রফেসর শান্তনুর কাছে। আপনার কাছে জানতে চাইবো যে আমরা এতক্ষণ শুনলাম যে অভিভাবকদের পয়েন্ট অফ ভিউটা, এবার স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউটা যদি বলেন যে একজন স্টুডেন্ট হিসেবে আমি কেন ভর্তি হতে চাইবো ভারত ফার্মাসিউটিক্যাল। এটাও একটা খুবই অসাধারণ একটা দিক আপনি তুলে ধরলেন যে স্টুডেন্ট, আমি যদি ছাত্র হই, ছাত্ররা তো সাধারণত অনেক সময় নিয়ম বা ডিসিপ্লিনগুলোকে মানতে চায় না, কিন্তু অধিকাংশ ছাত্র এখন অনেক সচেতন। যেহেতু আমাদের হাতে মুঠোফোন আছে, সেহেতু আমরা বাইরের দুনিয়াটা বা বিশ্বের সাথে আমরা অনেকভাবে যুক্ত, যে ক্ষেত্রে আমাদের প্রায় 5000-এর কাছাকাছি ভারতবর্ষে ফার্মাসি কলেজ আছে। তো এতগুলো কলেজের মাঝখানে কেন আমি ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজিকে একজন ছাত্র হিসেবে বেছে নেব, তার পেছনে অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটা যেটা আমাদের লোকেশন, যেটা আমি সাধারণত আমরা দেখতে পাই যে যেখানে যেতে আমাদের কষ্ট হবে না, যেখান থেকে নেমে আমরা সরাসরি কলেজে ঢুকতে পারবো, আমাদের লোকেশন আমাদের একটা পজিটিভ দিক। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে যেটা স্টুডেন্ট ছাত্রছাত্রীরা দেখেছে বা আমিও আমার পড়াশোনার সময় দেখতাম যে টিচিং ফ্যাকাল্টি
এবারে আমরা আসবো আপনার কাছে। আমরা জানতে চাইবো যে আগামী দিনে ভারত ফার্মাসিউটিক্যালের ঠিক কি কি পরিকল্পনা রয়েছে, ভবিষ্যৎ পরিকল্পনা। আগামী দিনে ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজির অনেক পরিকল্পনা রয়েছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 2019-এ আমরা শুরু করেছিলাম ডি ফার্ম এবং বি ফার্ম। আজ আমাদের কাছে ডি ফার্ম, বি ফার্ম, এম ফার্ম একটা স্পেশালাইজেশন আছে। আমাদের অবশ্যই চেষ্টা থাকবে যে আরো কিভাবে বিভিন্ন এম ফার্মের স্পেশালাইজেশন গুলো এটাতে অ্যাড করা যায়। তারপর আমাদের ইন্টারেস্ট থাকবে যে রিসার্চ ফেসিলিটি, আমাদের রিসার্চ ফেসিলিটি যেন আরো বাড়ে। কারণ কি আজকের যুগে আমরা দেখতে পাই যে রিসার্চ একটা বিশাল বড় ইম্পর্টেন্ট দিক একটা ইনস্টিটিউটের গ্রোথের জন্য। আমাদের এটাই পরিকল্পনা আছে যে আগামী দিনে আমরা আরো বেশি এমফার্ম স্পেশালাইজেশন খোলা এবং রিসার্চ ফেসিলিটিটা যেন আমরা ভালোভাবে আরো উন্নত করতে পারি। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা আমাদের অনুষ্ঠানের ঠিক শেষের দিকে চলে এসেছি। অনুষ্ঠান শেষ করার আগে আরো একবার আমরা প্রিন্সিপাল স্যারের কাছে জানতে চাইবো যে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আপনি কি কোনো বার্তা দিতে চাইবেন? অবশ্যই। অ্যাকচুয়ালি তরুণ প্রজন্ম আজকে একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে আছে। কেন ডিস্ট্রাকটিভ অনেক কিছু আছে আমাদের চারপাশে। আমরা খুব মর্মাহত এবং দুঃখিত হই যখন প্যারেন্টসরা আমাদের কাছে এসে বলে যে আমার ছেলে সারাদিন মোবাইল নিয়ে বসে আছে, পাবজি খেলছে, ইনস্টাগ্রাম দেখছে, ফেসবুক দেখছে। তা আমাদের অবশ্যই, আমি বলছি না এটার থেকে বিরত থাকতে হবে, কিন্তু তার জন্য একটা সময় নির্ধারিত করে রাখতে হবে যে না আমি এতটুকু সময় এটার জন্য দেবো। আর আমাদের ছোটবেলায় ছিল ছাত্র নং অধ্যয়ন তপ, যে আমাদের ছাত্র হিসাবে একটাই তপস্যা থাকতে হবে যে পড়াশোনা করতে হবে। তবে আজকের যুগে শুধুমাত্র পড়াশোনা করলে হবে না, অন্যদিকেও খেয়াল রাখতে হবে, কিন্তু পড়াশোনাটাই আমাদের মেইন, সেটা আমাদের একাগ্র চিত্তে সেটা বিশ্বাস করতে হবে আর অবশ্যই করতে হবে। কারণ কি দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ হার্ডওয়ার্ক। হার্ডওয়ার্ক আমাদের অবশ্যই করতে হবে। তো আমাদের হার্ডওয়ার্কটা করতে হবে, কারণ কি আমরা যদি আমাদের জীবনটাকে সুন্দরভাবে বানাতে চাই তাহলে ওখানে আর কোনো ডুপ্লিকেসি নেই বা কোনো অল্টারনেটিভ নেই হার্ডওয়ার্কের। তো আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। আর হয়তোবা যখন পরিশ্রম করব খুব কষ্ট হবে, কিন্তু মনে করতে হবে যে তার মাধ্যমে আমরা ভবিষ্যতে একটা সুন্দর জীবন পেতে পারবো। আর আরেকটা জিনিস যে এডিকশন বা ইনটক্সিকেশন, এগুলোর থেকে আমাদের দূরে রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা বা নর্থ ইস্টের রাজ্যগুলো আজকাল ড্রাগ এডিকশন কিংবা অ্যালকোহল কনজাম্পশনে বা গুটকা কনজাম্পশনে ভারতবর্ষে, যদিও আমাদের ছোট ছোট রাজ্য, কিন্তু ভারতবর্ষে 1 নম্বর 2 নম্বর পজিশনে আসছে। আর বেশিরভাগ ইউথরাই এসব কাজে ইনভলভ আছে। তো ইউথ এজ একটা খুব বেশি বড় ইম্পর্টেন্ট জিনিস, যেখানে আমরা আমাদের ফিউচারটাকে গড়তে পারবো। আর ওই সময় যদি আমরা এইভাবে ড্রাগ এডিকশন কিংবা বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যের আকর্ষণে চলে যাই, তাহলে আমরা শুধুমাত্র নিজের ফিউচারটাকেই খারাপ করবো না, এই সমস্ত মানব জাতির যে পরিকাঠামোটা সেটাকেই ধ্বংস করে দেবো। আমার তরুণ প্রজন্মের কাছে এটাই অনুরোধ থাকবে যেন আমরা আমাদের কেরিয়ার সম্বন্ধে খুব জাগ্রত হই, যে আমি কি করতে যাচ্ছি সেটা যেন আমাদের লক্ষ্য ফিক্স থাকে। আর যেসব ডিস্ট্রাকশন গুলো আছে সেগুলো থেকে অবশ্যই দূরে থাকতে হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, আপনাদের নিজেদের এবং আপনাদের সন্তানদের একটি সুন্দর ভবিষ্যতের জন্য ভালো একটি ক্যারিয়ার অপশন হিসেবে অবশ্যই আপনারা বেছে নিতে পারেন ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজিকে। আজকের মতো অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। নমস্কার। ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, আমতলী, আগরতলা, ত্রিপুরার অন্যতম স্বনামধন্য ফার্মেসি শিক্ষা প্রতিষ্ঠান। 2019 সাল থেকে প্রতিষ্ঠানটি ডি ফার্ম, বি ফার্ম এবং এম ফার্ম কোর্সের মাধ্যমে শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা প্রদান করে দক্ষ ও পেশাদার ফার্মাসিস্ট হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানের শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক গ্রন্থাগারে 6500-রও বেশি পাঠ্যপুস্তক, রেফারেন্স বই এবং গবেষণাধর্মী জার্নাল সংরক্ষিত রয়েছে, যা শিক্ষার্থীদের জ্ঞান চর্চা ও গবেষণাকে সমৃদ্ধ করে। অভিজ্ঞ, যোগ্য এবং নিবেদিত প্রাণ শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা মৌলিক জ্ঞান অর্জনের পাশাপাশি উদ্ভাবনী চিন্তাশক্তি ও গবেষণামুখী দৃষ্টিভঙ্গি বিকাশের সুযোগ পায়। এখানকার থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আধুনিক ফার্মাসিউটিক্যাল শিল্পের চাহিদা এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে এমনভাবে পরিচালিত হয় যাতে শিক্ষার্থীরা বাস্তব কর্মক্ষেত্রের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে। আপনি যদি ফার্মেসি শিক্ষার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেন, তবে ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, আমতলী, আগরতলা হতে পারে আপনার সাফল্যের
প্রথম পদক্ষেপ।